জি স্যার। এটা বদ্ধ বর্তনী কথা চিন্তা করো, ঠিক আছে? এটা বদ্ধ বর্তনী। এটা ধরো এটা বদ্ধ বর্তনী, জি স্যার। ঠিক আছে? বদ্ধ বর্তনী। এখন এই বদ্ধ বর্তনীর মধ্যে দিয়ে ধরো চুম্বক ফ্লাক্সটা কি জি স্যার। আমরা এটা পড়ছি জি স্যার। নাকি? জি স্যার। তোমার এটা তলের সাথে লম্ব বরাবর যে পরিমাণ চুম্বক ক্ষেত্র প্রবেশ করা বা বের হওয়া শুরু করে তাকে আমরা নর্মালি একটা তলের বা ক্ষেত্রের চুম্বক ফ্লাক্স হিসেবে ধরতে পারি, ঠিক আছে? চুম্বক ফ্লাক্সের সংখ্যাটা এখান থেকে বলে নেবা কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তলের সাথে লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের অপাংশের গুণফলকে চুম্বক ফ্লাক্স বলা হয়। চিন্তা করো এই যে একটা বদ্ধ বর্তনী, এইটা বরাবর একটা চুম্বক ফ্লাক্স অতিক্রম করতেছে, জি স্যার। ঠিক আছে? এই চুম্বক ফ্লাক্সের মান আমরা ধরি পাই, জি স্যার। 1, ঠিক আছে? জি স্যার। একটা নির্দিষ্ট সময় ধরো এখন যাচ্ছে এই বদ্ধ বর্তনীর মধ্যে এই পাই পরিমাণ চুম্বক ফ্লাক্স, ঠিক আছে? এখন টি সময় পরে, জি স্যার, এই বর্তনীর ভিতর দিয়ে যাচ্ছে টি সময় পরে পাই 2 পরিমাণ চুম্বক ফ্লাক্স, ঠিক আছে? আর নির্দিষ্ট সময় যাচ্ছে পাই পরিমাণ, টি সময় পরে যাচ্ছে পাই 2 পরিমাণ, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে এখন ফ্যারাডের তারের চুম্বক আবেশের সূত্র অনুযায়ী ফ্যারাডের তারের চুম্বক আবেশের সূত্র, জি স্যার, দুইটা সূত্র আছে। প্রথম সূত্রটা কি বলছে? যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে এই যে যখনই কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্ররেখার মোট সংখ্যা অথবা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎ চালক শক্তি তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। মনে আছে আমরা যে তড়িৎ চালক শক্তি আবিষ্ট করছিলাম, একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ চালায় আর এই তড়িৎ প্রবাহ চালায় অথবা চুম্বক দেয়া, পাশাপাশি আরেকটা বর্তনীতে আমরা তড়িৎ চালক শক্তি করছিলাম কিনা? এটাই বলছে যখন এই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎ চালক শক্তি তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, যখন চুম্বক ফ্লাক্স ও ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটে আবিষ্ট তড়িৎ চালক শক্তি তথা প্রবাহ ততক্ষণেই স্থায়ী হয়। তাহলে তো আগের কথা। হ্যাঁ, না পরিবর্তনটা যতক্ষণ থাকবে এই ফ্লাক্সের পরিবর্তন, এটা দেখো Q1 প্রথমে পাই 1 প্রথমে পর পাই 2 না, এই যে এটা পরিবর্তন, এই পরিবর্তন যতক্ষণ থাকবে তোমার এই যে আবিষ্ট তড়িৎ চালক শক্তিটা ততক্ষণ স্থায়ী হবে। মানে কি এটার সমান আমরা বলতে পারি ই অথবা এখানে তোমরা ওখানে তো তোমরা এরকম জি স্যার সমানুপাতিক হবে পাই 2 মাইনাস পাই 1। এটা হলো প্রথম সূত্র, ঠিক আছে? পরিবর্তন এটা এখানে একটা দেখো, তাহলে এটা হলো পরিবর্তন আমরা বললাম, ঠিক আছে? দ্বিতীয় সূত্রটা দেখো কি বলছে, কোনো বদ্ধ কুণ্ডলীতে এটা বুঝছিলাম, তাহলে এটা তো বলো, মুখটা তো খুলতে হবে। আমি আরেকটাতে যাইতেছি তোমার কোনো খবর নাই। এটা বদ্ধ কুণ্ডলী কথা চিন্তা করো, একটা কুণ্ডলীর ভিতর দিয়া নির্দিষ্ট চিন্তা করো এখন পাই পরিমাণ চুম্বক ফ্লাক্স যাচ্ছে, পাই 1 পরিমাণ চুম্বক ফ্লাক্স স্যার বর্তনী মানে এই দুই দিক দিয়ে যাচ্ছে না একটা কুণ্ডলী, এটা কুণ্ডলী চিন্তা করো, এটার ভিতর দিয়ে এরকম চুম্বক ফ্লাক্স যাচ্ছে। জি স্যার, মানে এই দুইটার পরিমাণে কি মানে পাই পরিমাণ, এটা ধরো এই চুম্বক ফ্লাক্সের পরিমাণটা আমরা পাই 1 ধরে নিব, মানে দুইটারই পাই 1, দুইটার মানে দুইটা কই দেখো, মানে স্যার যে দুইটা লাইন না এই বেটা এইটা হলো চুম্বক ফ্লাক্স, এটা বুঝো না? এটা কি একটা যায়, এটা কি একটা যাবে না স্যার, কয়টা যাবে? অনেকগুলো যাইতে পারে। জি স্যার, আমরা এখানে দুইটা তিনটা যা বুঝাইছি চুম্বক ফ্লাক্স যাচ্ছে, এটা কি পরিমাণ? স্যার পাই 1 পরিমাণ, জি স্যার, ঠিক আছে? টি সময় পরে যাচ্ছে পাই 2 পরিমাণ, সেটা বেশি হইতে পারে কম হইতে পারে, জি স্যার, সঠিক আমরা জানি না। ধরি এটা পাই 2 পরিমাণ, যে পরিমাণটা যাচ্ছে এটা পাই 2 পরিমাণ। তাহলে মানে স্যার এটা হচ্ছে পাই 1, এটা পাই 2, এটা কুণ্ডলী, এটা চিন্তা জি করো স্যার, কুণ্ডলীর ভিতর দিয়া ধরো তিনটা যাচ্ছে, জি স্যার, তিনটা চুম্বক ফ্লাক্স, তিনটা বল রেখা যাচ্ছে, জি স্যার, ঠিক আছে? টি সময় পরে এই সেম কুণ্ডলীর ভিতর দিয়ে 5টা যাচ্ছে, ও মানে আরেকটার মধ্যে দিয়ে সেম, ও মানে এবারে এটা বুঝছো একটা এই যে এটা তার, জি স্যার, এই তারের ভিতর দিয়ে ধরো এখন 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, জি স্যার, টি সময় পরে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে, ও বুঝছি স্যার, মানে এটার পরে আর কি আর 2 হ্যাঁ একটু সময় পরে এই চুম্বক ফ্লাক্সের পরিমাণটা বাইরে গেছে, জি স্যার, ঠিক আছে? জি স্যার, এটার পাই ধরলাম আমরা পাই 2 পরিমাণ,
কতক্ষণ পরে? টি সময় পরে। টি সময় পরে। ঠিক আছে, তাহলে তোমার ফ্যারাডের তাড়িৎচুম্বক আবেশের প্রথম সূত্র মতে জি স্যার কি বলছে প্রথম সূত্রটা? যখনই কোনো বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক রেখার মোট সংখ্যা অথবা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, এই যে পাই 1 পরে পাই 2 হয়েছে, এই পরিবর্তনটা যতক্ষণ থাকবে একটা নির্দিষ্ট সময়ের ভিতর, ততক্ষণ পর্যন্তই ওই বর্তনীতে বা ওই কুণ্ডলীতে তড়িৎচলন শক্তির উদ্ভব হবে। এইটা হলো ফ্যারাডের প্রথম সূত্র। মানে স্যার পরিবর্তনটা যত মানে হতে থাকবে, যতক্ষণ থাকবে, যতক্ষণ হতে থাকবে না, যতক্ষণ থাকবে। জি স্যার এই পরিবর্তন ততক্ষণ থাকবে, ওই যে বর্তনীটা আমি দিলাম ওই বর্তনীর মধ্যে তড়িৎচলন শক্তি ততক্ষণ সৃষ্টি হবে। স্যার যদি সমান হয়ে যায়? সমান হবে মানে যে পরিবর্তন না হয়, না হইলে হবে না তড়িৎচলন শক্তি উদ্ভব হবে না। বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে তড়িৎচলন শক্তি ই ইকুয়াল হইতে পারে বা এপসাইলন ইকুয়াল হইতে পারে q1 * q2 না q1 - q2 না, ওটা পাই 2 মাইনাস পাই 1। এটা হলো প্রথম সূত্র। স্যার পাই 1 - পাই 2 তো না, পাই 1টা প্রথমে, পাই 2টা পরবর্তী। আমরা কি পরবর্তীটা থেকে প্রথমটা বাদ দিই না? প্রথমটা যেমন স্যার ধরেন, এই বেটা ওটা বুঝো। জি স্যার। এখন তোমার কাছে ধরো 10 টাকা আছে, তোমার আমি 10 টাকা দিলাম। জি স্যার। ঠিক আছে, সারাদিন তুমি ঘুরার পরে তোমার কাছে দেখা যায় 15 টাকা হইলো। জি স্যার। তাহলে তোমার লাভ কতটুকু করলা তুমি? 15 থেকে 10 বাদ দিবা, 10 থেকে 15 বাদ দিবা। স্যার 15 থেকে 10। তাহলে এটাই তো কথা। কিন্তু স্যার প্রথমে যেমন q1 স্যার বেশি হয়ে গেছে, যেমন আগে একটু বেশি গেছে বিদ্যুৎ, পরে কম গেছে, যাইতেই পারে, তাহলে মাইনাস হবে। তাহলে তো কি পরিবর্তনটা মাইনাস হবে। মানে স্যার কোনটা মাইনাস কোনটা হবে? সবসময় q2 মাইনাস q, তো পাই 2 মাইনাস পাই 1। ও প্রথমে যদি চিন্তা করো মাইনাস হবে। হ্যাঁ, প্রথমে চিন্তা করো যে 10 গেছে, জি স্যার। জি স্যার। পরে যাচ্ছে 8 বা 2, তো ধরো 2, তাহলে মাইনাস কত? 8। এখন এই মাইনাসটা নিউট্রালাইজ করার জন্য আমরা এটা মাইনাস চিহ্ন। ঠিক আছে, মাইনাস চিহ্নটা সামনে আসছে। আমি মাইনাসটার কথা বলতেছি। হ্যাঁ দেখো সামনে আসছে। নিউট্রালাইজ মানে কেমনে করব? দেখো পরবর্তী দ্বিতীয় সূত্রটা কি দেখো। জি স্যার। কোন বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচলন শক্তির মান, কোন বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচলন শক্তির মান ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হারের এই যে ঋণাত্মক মানের সমানুপাতিক। মানে কি বলছে, এই যে দেখো মাইনাস দিচ্ছি। জি স্যার। এখন এটা যদি আমরা করি, সমন্বিত করি, তাহলে কি হবে দেখো, মাইনাস আসছে না, পাই 2 মাইনাস পাই 1 বাই কি? জি স্যার। টি। ঠিক আছে। সুতরাং স্যার ইকুয়াল মাইনাস কে পাই 2 মাইনাস পাই 1 বাই টি। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখানে মাইনাস চিহ্ন দিয়ে সবসময় তড়িৎ প্রবাহ বোঝায়, তড়িৎ প্রবাহের দিক বোঝায়। জি স্যার। বা তড়িৎচলন শক্তি যেদিকে তড়িৎটা প্রবাহ করতেছে ওইটা বোঝায়। দেখো এখানে থাকার তো কথা, এই কথাটা এই যে দেখো বিয়োগ চিহ্ন দ্বারা আবিষ্ট তড়িৎচলন শক্তির অভিমুখ নির্দেশ করে। জি স্যার। মানে বিয়োগ চিহ্ন মানে এই যে এখানে মাইনাস চিহ্নটা না, এই যে আমরা মাইনাস চিহ্নটা দিলাম নিউট্রালাইজের জন্য, এটা দিয়ে সবসময় আবিষ্ট তড়িৎচলন শক্তির দিক নির্দেশ করে। ও তাহলে তো এটা মানে পিছনের দিকে, বিপরীত দিকে। ঠিক আছে, কে এর মান তো মানে 1 স্যার। কে এর মান 1, কে এর মান 1 হয় দেখাই এই এপসাইলন নট ইকুয়াল মাইনাস পাই 2 বা পাই 1 বাই টি। এটা হলো সূত্র। ঠিক আছে, এটার উপর একটা সূত্র আমরা দিলাম। জি স্যার। তাহলে পাই 2 মাইনাস পাই 1 সমান আমরা কি দিতে পারি? ডিটি দিতে পারি না? জি স্যার। সরি, ডি পাই দিতে পারি না? জি স্যার। ডি দিয়ে কি বোঝায়? স্যার ডি হইছে ডিডিএক্স, মানে যে পরিবর্তন। জি স্যার। পরিবর্তন কতটুকু হচ্ছে ডি দিয়ে। জি স্যার। অথবা ডেল দিয়ে আমরা দিতে পারি, ডি বা ডেল। ঠিক আছে, তাহলে কিন্তু এটা ক্ষুদ্র পরিবর্তন বা ক্ষুদ্র ফ্লাক্সের পরিবর্তনের হিসাবের জন্য আমরা ডি পাই এখানে দিচ্ছি। ঠিক আছে, বাই টি। ক্লিয়ার? ডিটি পাই। জি স্যার। ডি পাই বাই টি, ডিডিটি তো বড়, এইটা ডিডিটি, এটা দিছি না স্যার, এটা দেই না, ডি পাই বাই টি। এবার কি এটা দিছে লাগে স্যার? ওইটা হিসাব আলাদা। ও জি স্যার। যদি এই পরিবর্তনটা ক্ষুদ্র সময়ের জন্য, জি স্যার, পরিবর্তনটা ক্ষুদ্র সময় ডিটি সময় যদি তুমি ধরো এই যে এটা আমরা টি ধরছি না, যদি ধরে এখানে ডিটি পরিমাণ সময়, তাহলে আমরা এখানে ডিটি দিতে পারবো। এটা নিয়ে চিন্তা ভাবনা করার কারণ নেই স্যার। মানে এখন তো স্যার শুধু টি দিছি, তাহলে ডিটি কোন সময় দিব? ক্ষুদ্র সময় স্যার। তাহলে এটা আমরা টি সময় ধরে নিছিলাম না আগে? জি স্যার। যে টি সময় পরে আমরা যদি চিন্তা করতাম ডিটি সময় পরে, মানে ক্ষুদ্র সময়ের পরে,
ও আর এটা হচ্ছে বৃহৎ সময়। এটা নরমালি একটা আমরা জেনারেলি যে টাইম ধরে থাকি, ধরো এখন ধরছি 5 সেকেন্ড পরে হিসাব করছি, এই যে এটা তো ক্ষুদ্র সময় না, 5 সেকেন্ড ক্ষুদ্র সময়, এটা যদি ধরতাম 0.01 মিলি সেকেন্ড, তাহলে ওটা ক্ষুদ্র সময়। এক্ষেত্রে আমরা ডিটি ধরতে পারতাম। ডিটিতে খুবই সূক্ষ্ম হিসাব করা হয়। আমরা ডিটি ধরি, এখানে এই যে পরিবর্তনটা, এই যে তড়িৎচালক আবিষ্ট তড়িৎচালক শক্তির একদম সূক্ষ্ম পরিমাপটা করা যায়। ঠিক আছে, তোমার যদি দেখা যায় আবিষ্ট তড়িৎচালক শক্তি 0.002 ভোল্ট পরিমাণ চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা আমরা ডিটি দিয়ে হিসাব করতে পারবো। ঠিক আছে, কিন্তু আমাদের লেভেলে ডিটি হিসাবটা নাই, এখন আমরা টি দিয়েই হিসাব করে থাকি। ঠিক আছে, এখন ধরো এটা হলো সূত্র। ঠিক আছে, এখন এই যে আমরা এই পেজটা, এই যে আমরা এই পাকটা, এটা যদি এটা তো এক পাক নিছি, জি স্যার, এক পাক নিছি না, এখন এটা যদি এন সংখ্যক পাক হয়, মানে কি, এই যে ধরো একটা দিলাম, একটা পেজ, এই যে আরেকটা পেজ, এই যে আরেকটা পেজ, 4টা পেজ দিলাম, তাহলে এখানে তড়িৎচালক শক্তির হিসাব করতে হবে -n d পাই -n কেন? n সমান পাক সংখ্যা, আর -n মানে বিপরীত দিকে নাকি? মাইনাস দিয়ে এখানে কি বোঝাইছে? তড়িৎচালক শক্তির দিক নির্দেশ করা হয়েছে, তড়িৎচালক শক্তির দিক নির্দেশ করা হয়েছে, এইটুকু মনে রাখবা। কোন দিকে যেতেছে? তোমাকে যদি মান বলে, জি স্যার, তুমি মাইনাস দিও না। ও আচ্ছা, জি ঠিক আছে, তোমাকে যদি বলে এখানে তড়িৎচালক কতটুকু তড়িৎচালক শক্তি উদ্ভব হয়েছে, তোমার মাইনাস না দিলেও কি হবে? চলবে। জি স্যার, ঠিক আছে, কারণ এখানে মাইনাস চিহ্নটা দিয়ে কি বোঝানো হয়েছে? দিক সংখ্যা, দিক নির্ধারণ করা হয়েছে, তড়িৎচালক শক্তিটা কোন দিকে কাজ করতেছে। জি স্যার, ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ, বুঝছো? জি স্যার। তাহলে এই সূত্র মনে রাখবো, দেখো ভাই, জি স্যার, ইকুয়াল -n d⁻/t। জি স্যার, এনটা এখানে কি? পাক সংখ্যা। পাইটা এখানে কি? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। আর টিটা কি? সময়টা তোমার যে দেওয়া থাকে। ঠিক আছে, এই যে ক্লিয়ার। এখন তোমার এই ডিটি এখানে যে দেওয়া আছে না, তোমার যদি সময়টা ক্ষুদ্র দেওয়া থাকে, যে বলে যে এই, তাহলে তুমি ডিটি দিয়ে করতে পারো, এটা অঙ্কের উপর ডিপেন্ড করে। স্যার মনে হয় বেশিরভাগ অঙ্ক ক্ষুদ্র সময় দিই। ঠিক আছে, কিন্তু আমরা এই প্রাথমিক সূত্রটা অনুসারেই ইয়াটা করছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে পরে যাই লেঞ্জের সূত্র। জি স্যার। লেঞ্জের সূত্র অনেকটা ফ্যারাডের সূত্রকে সমর্থন করে। দেখো এখানে কি বলছে, লেঞ্জের সূত্র ফ্যারাডের সূত্র পায় কি? যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায়, ঠিক আছে, তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়ার মাত্রই যে কারণে সৃষ্টি হয় সে কারণেই সে কারণ কি বাধা দেয়। এটা কি বুঝছো? আচ্ছা, এটা বলো, কেন তড়িৎচালক শক্তি কেন সৃষ্টি হচ্ছে, এটা বলো। স্যার তড়িৎচালক শক্তি সৃষ্টি হচ্ছে তো এর প্রবাহের জন্য, স্যার যে ফ্লাক্সের চেঞ্জের জন্য। জি স্যার। পরিবর্তনের হারের জন্য। জি স্যার, হারের জন্য। জি স্যার। চেঞ্জ হচ্ছে না, মানে তড়িৎচালক শক্তি উদ্ভব হচ্ছে না। জি স্যার। এখানে বলছে দেখো, তাহলে আমরা বলতে পারি যে এখানে যে n d⁻/dt, এই কারণেই তো তড়িৎচালক শক্তি উদ্ভব হচ্ছে, এই কষ্টের কারণে না? জি স্যার। এই বুঝতেছো, এই কষ্টের কারণে উদ্ভব হচ্ছে। জি স্যার। কেন উদ্ভব হচ্ছে দেখো, এখানে যে আমরা পড়ে আসছি, প্রথমে হলো ফ্লাক্সের পরিবর্তন, পরে ফ্লাক্সের পরিবর্তনের হার। জি স্যার। ঠিক আছে, একটা হলো ফ্লাক্সের পরিবর্তন, আর একটা হলো ফ্লাক্সের পরিবর্তনের হার। এই দুইটার কারণেই তড়িৎচালক শক্তি উদ্ভব হয় নাকি? এটার সিম্পলেস্ট ফর্ম তো এটাই, যে n d⁻/t। জি স্যার। এটা না, এটার কারণে কি উদ্ভব হচ্ছে? তড়িৎচালক শক্তি E। জি স্যার। এই যে তড়িৎচালক শক্তি উদ্ভব হচ্ছে, এটা উদ্ভব হওয়া মাত্রই, যখনই তড়িৎচালক শক্তি উদ্ভব হবে, তখনই এই যে n d⁻/dt এটাকে সাপ্রেস করার চেষ্টা করবে। মানে কি, এটা আপনি এটার বাধা দিবে। এই তড়িৎচালক শক্তি কি করবে? এর আপনি বাধা দিবে, যাতে, মানে বিষয়টা বুঝছো? কি বলছে এখানে সূত্রটা আরেকবার পড়ো। স্যার যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি E বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয়, এই যে কারণে সৃষ্টি হচ্ছে, এই কারণটাকে বাধা দিচ্ছে। স্যার আবার একটু বলে, তড়িৎচালক শক্তিটা স্যার এন্ড এনে থাকার কথা না, মানে ও এর উপরে হচ্ছে একই কথা। জি স্যার। এই মাইনাসটা বাদ দাও, আবিষ্ট তড়িৎচালক শক্তি যে কারণে উদ্ভব হচ্ছে। স্যার আবিষ্ট তড়িৎচালক শক্তিটা কি? এই যে বড় ই তড়িৎচালক শক্তি কি? ও যে পরিবর্তনের জন্য সৃষ্টি। ও জি স্যার। যে কারণে সৃষ্টি হয়, কোন কারণে সৃষ্টি হচ্ছে? স্যার এই যে n d/dt এর কারণে।
মানে n d পাই বাই dt গুণনটা কি বেটা আবার একটু টর্ক আসছে না না স্যার মানে যে নাম্বার মানে যে n দিছেন যে n টা তো পাক সংখ্যা ও জি স্যার এই জন্য তোমার দেখাইলাম আরে বেটা এই যে স্যার পাক সংখ্যা মানে যেভাবে না হ্যাঁ কয়টা পেজ এই বেটা তার দেন ওই দিন দড়ি জানা দেখাইলাম যে তোমার ধরো এই আঙ্গুলটা একটা তার দিয়ে এই আঙ্গুলটা পেঁচাইলাম জি স্যার এই না ধরো 7টা পেজ দিলাম এমনি এমনি এই যে 7টা পেজ এই n এর মান তাহলে কি হবে স্যার 7 পেজ যতগুলা পাক সংখ্যা যতগুলা n এর মান কত ততই ঠিক আছে বুঝছি তাহলে n কি স্যার পাক সংখ্যা বা পেজ সংখ্যা ঠিক আছে তাহলে দেখো এখানে তড়িৎচালক শক্তি যে কারণে উদ্ভব হইতেছে কোন কারণে উদ্ভব হইতেছে n d পাই বাই t জি স্যার এই কারণটা কি বাধা দিতেছে ক্লিয়ার এটাই হলো লেঞ্জের সূত্র বলছে যে তুমি যখনই পরিবর্তন হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না ফ্লাক্সের পরিবর্তন সময়ের সাপেক্ষে হইলে কি হয় তড়িৎচালক শক্তি উদ্ভব হয় জি স্যার এই তড়িৎচালক শক্তি যখনই উদ্ভব হবে তখন যে কারণে উদ্ভব হচ্ছে মানে এই কারণটাই উদ্ভব হচ্ছে এইটাকে বাধা দেওয়া শুরু করবে এটা ঋণাত্মক হইতে শুরু করবে এটা মাইনাস হতে শুরু করবে বিষয়টা বুঝছো জি স্যার বিষয়টা কি বুঝছো কিনা জি স্যার স্যার আরেকটু আচ্ছা তড়িৎচালক শক্তি কেন উদ্ভব হয় জি স্যার সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন জি স্যার ঠিক আছে আমরা আগে কেন করছি কারণ এই যে মাইনাসটা কেন দেখছি কারণ এটা হলো এটা তড়িৎচালক শক্তির দিক নির্দেশ করে জি স্যার কিন্তু লেঞ্জ বলছে এই যে ঋণাত্মক চিহ্নটা আমরা দিই এটা দিয়ে বোঝায় যে এই যে তড়িৎচালক শক্তি উদ্ভব হইতেছে এই কারণে n d পাই বাই dt যখনই তড়িৎচালক শক্তিটা উদ্ভব হবে ঠিক আছে তখনই এটাকে সাপ্রেস বা বাধা দেওয়া শুরু করবে বাধা দেওয়া মানে ঋণাত্মক হওয়া শুরু করবে কি মাথায় ঢুকতেছে না স্যার এই লাইনটা আবার বলে মানে ঋণাত্মক মানে যখন এটা তড়িৎচালক শক্তি কেন উদ্ভব হইতেছে n d পাই বাই dt এর জন্য জি স্যার এটা উদ্ভব যখনই হয়েছে তখন সে কি করবে এইটা যেন আর তড়িৎচালক শক্তি উদ্ভব না করতে পারে সেই জন্য কাজ করবে কেন ধরো তুমি একটা কি বলবো স্যার মাইনাসটা যে বাধা দেওয়া শুরু করলো সে এইটা উদ্ভব হইয়া কি করে আর তড়িৎচালক শক্তি উৎপন্ন না করতে পারে সেইটার জন্য সে কাজ করতে থাকে স্যার উল্টা দিকে কাজ করতে থাকে উল্টা দিকে মানে কি মানে এদিকে যেমন উৎপন্ন হইতেছে এইদিকে কাজ করতেছে যাতে আর উৎপন্ন না হয় কি কাজ কোনটা কাজ করতেছে যে তড়িৎচালক শক্তি তো উৎপন্ন তড়িৎচালক শক্তি হইতাছে জি স্যার হয়ে কি করছে যে উৎপন্ন করছে তার বাধা দেওয়া শুরু করছে যে এখানে আর উৎপন্ন করা যাবে না বুঝছি এখন বুঝছি ক্লিয়ার ক্লিয়ার জি স্যার এটাই হলো লেঞ্জের শক্তি ঠিক আছে এখানে আর আপাতত দরকার নাই সক্রিয় আবেশটা একটু দরকার আছে জি স্যার সক্রিয় এই যে দেখো এখানে কি বলছে দেখো একটা বর্তনী চিন্তা করি এটা একটা বর্তনী জি স্যার বর্তনীতে যদি শুধুমাত্র একটি চাবি থাকে এই যে একটা কোষ একটি চাবি বিদ্যমান তাহলে চাবি বন্ধ করলে চাবি বন্ধ করলে কি হবে তড়িৎ প্রবাহ চলবে জি স্যার তড়িৎ প্রবাহ চলবে থামানো আমরা স্যার চাবিটা বন্ধ করলে তড়িৎ প্রবাহ চলবে কেমনে চাবি মানে কি সুইচ বন্ধ করলে তড়িৎ প্রবাহ চলে ফ্যান চলে লাইট চলে না ও খুললে চলে অন করলে চলে এটা তো অফ করা জি স্যার তাহলে চাবি বন্ধ মানে কি অফ করা না ও জি স্যার অফ বন্ধ করলে পরিবর্তনিত মধ্যে তড়িৎ প্রবাহের মান শূন্য থাকে জি স্যার একটা স্থির মানে পৌঁছে ঠিক আছে জি স্যার এই স্থির মানে পৌঁছাইতে কিছু সময়ের প্রয়োজন এখন দেখো তুমি অফ করলা অফে তড়িৎ প্রবাহ কি শূন্য জি স্যার অন করলা তাহলে তড়িৎ প্রবাহ একটা নির্দিষ্ট মানে পৌঁছাবে এখানে মাঝখানে একটা নির্দিষ্ট সময় কাজ করে এই যে আমরা বলি যে আমরা সুইচ দিতেই লাইট জ্বলে যায় জি স্যার কিন্তু ব্যাপারটা এরকম না সুইচ দেওয়ার পর একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু লাইট চলে বুঝছি ঠিক আছে এই যে নির্দিষ্ট সময় দেখো মান শূন্য থেকে একটা স্থির মানে পৌঁছে এই স্থির মানে পৌঁছাইতে কিছু সময়ের প্রয়োজন অল্প একটু সময় প্রয়োজন ডিটি পরিমাণ সময়ের এখানে প্রয়োজন এই সময়ের মধ্যে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন হচ্ছে না 0 থেকে ধরো 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ সুইচ যখন বন্ধ তখন 0 সুইচ যখন
অন করলা 0 থেকে 5 এম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ চলে গেল। এই যে তড়িৎ প্রবাহের পরিবর্তন, এর জন্য বর্তনীতে ক্ষণিকের জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, ঠিক আছে, যা মূল প্রবাহকে বাধা দেয়। যেটা বুঝছো না, ধরো এই এটা বর্তনী আমরা চিন্তা করি, ঠিক আছে, এখানে একটা সুইচ দিলাম, এখানে আমি একটা সুইচ দিলাম, সুইচ অফ, তাহলে কি পরবর্তী তড়িৎ প্রবাহ শূন্য, সুইচ অন মানে কি, ধরো তড়িৎ প্রবাহ একটা আছে আই, তাহলে ডিটি পরিমাণ সময়ের পরে তড়িৎ প্রবাহ কত হয়, আই হয়। জি স্যার। তাহলে তড়িৎ প্রবাহটা চেঞ্জ হয়েছে না? জি স্যার। প্রথমে 0 এম্পিয়ার ছিল, পরে আই এম্পিয়ার হয়ে গেছে। জি স্যার। পরিবর্তন হয়েছে না? জি স্যার। এই যে পরিবর্তন, তড়িৎ প্রবাহের পরিবর্তন, প্রবাহের পরিবর্তনের জন্য এই বর্তনীতে কি তৈরি হয়? আবিষ্ট তড়িৎচালক শক্তি। জি স্যার। আমরা জানি আবিষ্ট তড়িৎচালক শক্তি বিপরীত দিকে হয় না? জি স্যার। এটা দিক কোন দিকে হয়? বিপরীত দিকে। এই জন্যই তো মাইনাস দিই আমরা। জি স্যার। আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক কোন দিকে? স্যার বিপরীত দিকে। এইটার প্রবাহ যদি এই দিকে চলে, আবিষ্ট তড়িৎচালক শক্তির প্রবাহ চলবে এইদিকে, তড়িৎ প্রবাহটা চলবে এইদিকে, এতে তড়িৎ আয়ন। স্যার দুই দিকে উৎপন্ন হবে নাকি? এবারে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা উদ্ভব হয় না? জি স্যার, উদ্ভব হয় না, মানে ওই বিদ্যুতের মধ্যে কি আবিষ্ট তড়িৎচালক শক্তি? হ্যাঁ, ওইটাতেই, ওই বর্তনীতেই আবিষ্ট তড়িৎচালক শক্তি, মানে ওইটার সাথেই থাকে নাকি, পরে আবার ওইটার বাধা দেয়? ওইটার সাথে, হ্যাঁ ওইটার সাথেই থাকে, উৎপন্ন ওইখানেই হয়, আবার ওইটাকে বাধা দেয়। এই যে দেখো, অপোজিট থেকে আয়ন তৈরি হইলো, এটা হলো আবিষ্ট তড়িৎ প্রবাহ, হয়ে কি করবে? এই আইটাকে বাধা দিবে। জি স্যার। এই আইটাকে বাধা দিচ্ছে। এই যে দেখো এখানে কি বলছে, এই তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছে গেলে, এই যে দেখো সৃষ্টি হয় যা মূল প্রবাহকে বাধা দেয়। ক্ষণিকের জন্য এটি আবেশী তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় যা মূল প্রবাহ বাধা দেয়। তড়িৎ প্রবাহ স্থির মানে পৌঁছে গেলে আর আবেশী প্রবাহ থাকে না। তড়িৎ প্রবাহ যখন স্থির মানে, এই যে দেখো 0 থেকে 5 হইল, 0 থেকে 5, এখানে কিন্তু এই চেঞ্জ হইলো একটা 0 to 5, তাহলে পার্থক্য তো 5। কিন্তু যখন 5ই চলতে থাকবে, জি স্যার, বুঝছো, 5 উৎপন্ন হওয়ার পরে কি 5 চলতে থাকবে না? এখানে কি কোনো চেঞ্জ হবে? না স্যার। এখানে কোনো 5 থেকে 5 চেঞ্জ আছে কোনো? না স্যার। এই অবস্থায় কোনো আবিষ্ট তড়িৎ প্রবাহ শক্তির তড়িৎচালক শক্তির কোনো উদ্ভব হবে? হবে না। যখনই সে 5 হবে তারপরে আর কোনো আবিষ্ট তড়িৎ প্রবাহের উদ্ভব হবে না, এই জন্য পরবর্তীতে আর কোনো বাধা দিবে না। এটাই এখানে বলছে। দেখো, তড়িৎ প্রবাহ যখন স্থির মানে পৌঁছে যায়, ঠিক আছে, স্থির মানে পৌঁছে গেল, তখন আর আবেশী প্রবাহ থাকে না। থাকবে তখন আবেশী প্রবাহ? কারণ যখন তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে অতিক্রান্ত ক্ষেত্ররেখার সংখ্যা স্থির হয়ে যায়, যখন ফ্লাক্সের সংখ্যা সমান হয়ে যাবে, এখানে ফ্লাক্সের পরিমাণ সমান হয়ে যাবে, তাহলে কি ই উৎপন্ন হবে কখনো? না স্যার, হবে না। আমরা ই উৎপন্ন কখন করছি? যখন দুইটার মধ্যে পার্থক্য ছিল। জি স্যার। মাথায় কি ঢুকতেছে? জি স্যার। কিন্তু যদি দুটো ফ্লাক্সের পরিমাণ সমান হয়ে যায়, ই উৎপন্ন হবে? না স্যার, উৎপন্ন হবে না। এই জন্য স্থির তড়িৎ যখন স্থির মানে পৌঁছে যাবে তড়িৎ প্রবাহটা, তখন আর কোনো আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না। জি স্যার। বিষয়গুলো কঠিন লাগতেছে? বিষয়গুলো কঠিন লাগতেছে না? না স্যার, সহজে মানে বুঝতে একটু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে একটু সময় লাগে, কারণ এগুলা ধরো তোমরা তো মানে তোমাদের আগে কোনো ব্যাচে এগুলো পাই, তোমাদের আগে 3-4 ব্যাচ পর্যন্ত এইসব ছিল, বুঝছো? এই তোমরা না ছিল না বলতে এটা না, বই তো ছিলই। জি স্যার। তার সিলেবাসে ছিল না। সিলেবাসে ছিল না কি? ওটা তো হাফ সিলেবাসে পরীক্ষা হয়েছে না তোমাদের আগে 3-4 ব্যাচ? জি স্যার। তোমাদের তো ফুল সিলেবাস নাকি? স্যার 26। জি স্যার। সময় সন্নিকটে। জি স্যার। মার্চ মাস চলে যাচ্ছে। জি স্যার। সিরিয়াস হওয়া প্রয়োজন। জি স্যার। আর 1 বছর হাতে, 1 বছর আছে? না স্যার, 1 বছরও না। 1 বছরও তো নেই। টেস্টে বললি তো উল্টা বলবা শুরু হয়ে যায়। এপ্রিলে পরীক্ষা। জি স্যার। টেস্ট কবে? স্যার আমরা স্যার টেস্ট তো মনে হয় ডিসেম্বরে দেখব। ডিসেম্বর বা জানুয়ারিতে। কারণ টেস্ট হতে তো 2 মাস সময় লাগে না, আগেই হয়ে যাবে দেখবে। নভেম্বরে শুরু হয়ে যাবে, ডিসেম্বরে শেষ হবে। এমনই মনে হয় নভেম্বরের লাস্টের দিকে শুরু হবে, ডিসেম্বর পুরোটা। ওই চিন্তাটা মাথায় রাখো, ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝছো? এপ্রিলে যে পরীক্ষা তো বসতে হবে নাকি? জি স্যার।
স্যার 26 ব্যাচের ভাই সব দিক দিয়ে খারাপ। এসইউ মানে ফেব্রুয়ারিতে হয়ে গেছে, আর এইচএসইউ মানে ঠিক সময়ে, মানে এরার কোনো ছাড় নাই মানে করে না। এখন তো আর কোনো ইয়া নাই, ধরো এই করোনার ধাক্কা সামলাইতে দুদিন এই 2-3-4 বছর লেগে গেছে। এখন কি মোটামুটি সব রেগুলারে যাবে। এটা দুর্ভাগ্য যে তোমরা হইলে এইটা আমাদের বেড়ে গেছে। হ্যাঁ, তোমরা দিয়ে শুরু হয়ে গেছে। আচ্ছা, শোকি আবেশ গুণাঙ্ক। আমরা এখন শোকি আবেশটা পড়ছি, এখন আমরা বলবো শোকি আবেশ গুণাঙ্ক। গুণাঙ্ক জিনিসটা দেখো, একটা কুণ্ডলীতে আয় প্রবাহের জন্য অতিক্রান্ত, আমরা জানি এটা বর্তনী যখনই বর্তনী যখন তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এখানে কি এটা চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র ফ্লাক্সের তৈরি হবে না? জি স্যার। হবে কি না? জি স্যার। হবে। এইটাকে আমরা যদি চিন্তা করি, পাই পরিমাণ চৌম্বক ফ্লাক্স তৈরি হয়। জি স্যার। পাই পরিমাণ চৌম্বক ফ্লাক্স। তাহলে এই যে প্রবাহটা সমানুপাতিক হবে চৌম্বক ফ্লাক্স, মানে চৌম্বক ফ্লাক্স তড়িৎ প্রবাহের সমানুপাতিক হবে। ঠিক আছে? কারণ আমরা জানি তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ড করে চৌম্বক ক্ষেত্র কতটুকু, চৌম্বক ক্ষেত্রের উপর ডিপেন্ড করে চৌম্বক ফ্লাক্স কতটুকু। স্যার আরেকটু, একটা বর্তনীর ভিতর দিয়া তড়িৎ প্রবাহ চলতেছে আয় পরিমাণ। ঠিক আছে? জি স্যার। এই আয় পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স, এই বর্তনীর সাথে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিমাণ ধরি পাই। পরিমাণ পাই পরিমাণ। এখন তোমার তড়িৎ প্রবাহ যত বেশি হবে, এই পায়ের মান তত বেশি। আমরা পড়ছি যে বি এর মান বাড়ে, মনে নাই? চৌম্বক ক্ষেত্র বি এর মান তড়িৎ প্রবাহের সাথে সমানুপাতিক। বি বাড়লে কি বাড়ে? পাই বাড়ে। বি বাড়লে পাই বাড়ে। কেন পাই বাড়ে? কারণ পাই ইকুয়াল কি হয়? এ ইন্টু বি কস থিটা না? জি স্যার। বি কস থিটা। তাহলে বি যদি বাড়ে পাই বাড়বে না? জি স্যার। আর বি কখন বাড়ে? যখন আই বাড়ে। জি স্যার। তাহলে আই সমানুপাতিক কি হবে? স্যার পাই। তাহলে চৌম্বক ফ্লাক্স সমানুপাতিক আই। চৌম্বক ফ্লাক্স সমানুপাতিক তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ সমানুপাতিক চৌম্বক ফ্লাক্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠায় আমরা কি বসাবো? এটা ধ্রুবক, সেটা হবে এল। এলটা কি? এলটা হবে, দেখো, সক্রিয়, এটাকে বলে সক্রিয় আবেশ গুণাঙ্ক। এলটা কি? সক্রিয় আবেশ গুণাঙ্ক। সক্রিয় আবেশ গুণাঙ্ক। ক্লিয়ার? এই হলো সক্রিয় আবেশ। সক্রিয় গুণাঙ্ক কাকে বলে? দেখো, কোন কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহ, তাহলে পার্থক্যটা গেলে এল। জি স্যার। ঠিক আছে? কোন বর্তনীতে দেখো, এই যে পাই সমানুপাতিক আই হবে, সমানুপাতিক আই, তাহলে পাই সমানুপাতিক এল আই, এটা। ঠিক আছে? তাহলে দেখো, কোন কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহ হলে কুণ্ডলীতে সংযুক্ত মোট চৌম্বক ফ্লাক্সকে কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে? এখন এই দেখো, এটা আমরা জানি না? আমরা কি জানি? তড়িৎ আবিষ্ট তড়িৎ চালক শক্তি ইকুয়াল মাইনাস এন ডি পাই বাই ডিটি না? জি স্যার। এন ডি পাই বাই ডিটি। এখন এন সমান যদি 1 হয়, এন সমান যদি, জি স্যার, তাহলে মানে পাক সংখ্যা যদি একটা হয়, তাহলে মাইনাস ডি পাই বাই ডিটি। তাহলে পাই সমান কি? এল আই। জি স্যার। বাই ডিটি। এবারে বুঝতেছো? জি স্যার, বুঝতেছি। সুতরাং সমান মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি। জি স্যার। তাহলে এটা হলো তড়িৎ চালক শক্তি ই। এটা একটা সক্রিয় আবেশের তড়িৎ চালক শক্তি দেখি। সক্রিয় আবেশ গুণাঙ্ক ব্যবহার কইরা তড়িৎ চালক শক্তি। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এই গেল। আচ্ছা, সক্রিয় আবেশ গুণাঙ্কের একক কি? হেনরি। সক্রিয় আবেশ গুণাঙ্কের একক কি? হেনরি। জিনিসগুলো মাথায় রাখবা। চুম্বক ক্ষেত্রের একক কি? স্যার টেসলা। জি স্যার। তারপর চুম্বক ফ্লাক্সের একক কি? স্যার হেনরি। বেটা ফ্লাক্সের একক ওয়েবার। মনে নাই? ডব্লিউবি। জি স্যার, ওয়েবার। আর এই সক্রিয় আবেশ গুণাঙ্কের একক কি? স্যার হেনরি। মাথায় রাখতে হবে। ঠিক আছে? 1 হেনরি সমান কত হয়? দেখো, 1 ওয়েবার পার এম্পিয়ার। 1 হেনরি সমান কত? 1 ওয়েবার পার 1 এম্পিয়ার। জি স্যার। ক্লিয়ার? 1 ওয়েবার পার 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার। জি স্যার, বুঝছি। পারস্পরিক আবেশ, এটা দরকার আছে।
আর কি বললে তোর তো এটা শেষ হয়ে গেল। এখন তো বুঝো না, আমি তো আছি বিপদে। আমার তো ইচ্ছা ছিলই তোমার পড়ানো, কারণ আমার হলো বিপদে পড়ে গেছি। শুক্রবার দিন পড়লেও শেষ হয়ে গেল। হ্যাঁ, তোমার তো আমি এলাই কইছিলাম যে শুক্রবার স্যার আমি সত্যি জানি না যে আজকে বলতে হবে। এখন আমি সত্যি কিন্তু বাইরে হয়েছিলাম এই চিন্তা। আমি কিন্তু নামাজে বের হয়েছি ওইভাবে যে তোমার নেটে যাবো। আমি পরে নামাজ ঢোকার আগে মোবাইল যখন চেক করে পরে দিই তোমার কল বা মেসেজ, বুঝছো? পরে ভাবতেছি তাহলে তো ঝামেলা হয়ে গেল, এখন আমি কেমনি কি করবো? আমার তো টার্গেট এরকম ছিল, কাল কোথাও শুক্রবার পড়াবো আর আজকে পড়াবো, এই চ্যাপ্টার আমার ক্লোজ করে দিব। তো এখন তো সেটা ধরো ইয়ে হইতেছে না। সমস্যা নেই, যতটুকু থাকবে আইসা। আমি আসবো কত 6 তারিখ কি শনিবার পড়ে না? মনে হয় 6 তারিখ থেকে পড়ানো শুরু করবো। বুঝছো? 1 তারিখ ঈদ কি 1 তারিখ নাকি? জি স্যার, ঈদ 1 তারিখে, মঙ্গলবার ঈদ। হ্যাঁ, মঙ্গলবার ঈদ হইলে বুধ বৃহস্পতি শুক্র শনিবার থেকে পড়ানো শুরু করবো। জি স্যার। আজকে তো শনিবার নাকি? মঙ্গলবারই ঈদ। জি স্যার। সোমবারে না মঙ্গলবারে। স্যার। মঙ্গলবার ঈদ হইলে তাহলে হ্যাঁ, তাহলে 5 তারিখ থেকে পড়বো। ঠিক আছে, 5 তারিখ শনিবার। জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা একটু পারস্পরিক আবাসটা একটু দেখে নিই। জি স্যার। নিলাম আচ্ছা দেখো, দুইটা আমরা বর্তনী নিলাম, পি এবং এস। জি স্যার। পারস্পরিক আবেশ। দুইটা জি স্যার বর্তনী। এটা হলো পি এস। জি স্যার। এটা ধরো দুটো জল শক্তি সংযুক্ত, ব্যাটারি সংযুক্ত। জি স্যার। এখন আমরা এখানে একটা সুইচ দিলাম। জি স্যার। সুইচ যখন অন করি তাহলে কি হবে? সুইচ অন করলে তড়িৎ প্রবাহ শুরু হবে এখান দিয়ে। তড়িৎ প্রবাহ শুরু হবে। তড়িৎ প্রবাহ যদি শুরু হয়, জি স্যার, তাহলে একটা কি চিন্তা করো, তড়িৎ প্রবাহ যখন শুরু হয়, আমরা আগেরটাতে পড়ছি, দরকার নাই। এই দেখো, চাবিতে যখন আমরা চাপ দিব, পি কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছাবে না। ধরো এই বর্তনীর প্রবাহ ধরি 2 এম্পিয়ার সর্বোচ্চ। জি স্যার। তাহলে আই সমান 0 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার। আই সমান কিসে পৌঁছাইলো? সুইচ টিপ দিলে 2 এম্পিয়ারে। জি স্যার। তাহলে এই পি কুণ্ডলিতে কি হবে? তড়িৎ প্রবাহ শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছাবে। তড়িৎ প্রবাহের এই বৃদ্ধির সময় পি কুণ্ডলিতে চৌম্বক ফ্লাক্স তৈরি হবে না? চৌম্বক ফ্লাক্স আমরা জানি। তড়িৎ প্রবাহ কি তৈরি হয়? জি স্যার। তড়িৎ প্রবাহের ফলে কি তৈরি হয়? চৌম্বক ফ্লাক্স তৈরি হয় না? এটাই তো আমরা এখানে পড়ছি। এই যে চৌম্বক ফ্লাক্স কখন তৈরি হবে? তড়িৎ প্রবাহের বৃদ্ধির সাথে সাথে। তাহলে এখানে কি হবে? তড়িৎ চৌম্বক ফ্লাক্স তৈরি হবে। চৌম্বক ফ্লাক্স তৈরি হলে কি হবে? এই যে এস কুণ্ডলী আছে না? জি স্যার। এস কুণ্ডলী তো এই পি কুণ্ডলীর কাছাকাছি। জি স্যার। কাছাকাছি না? এখানে চৌম্বক ফ্লাক্স তৈরি হইলো মানে কি? তোমার এই যে এই বর্তনীতেও বা এই যে নতুন যে এস বর্তনী, এখানেও চৌম্বক ফ্লাক্সের প্রভাব শুরু হবে। কি বলছে এখানে দেখো, এই পি বর্তনী চৌম্বক ফ্লাক্সের জড়িত কারণে
এই এস 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 এর চুম্বক ফ্লাক্স কি হবে? বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, এস এর চুম্বক ফ্লাক্স কি করবে? বৃদ্ধি পেতে। যদিও এখানে কোনো তড়িৎচালক শক্তি সংযুক্ত নাই, তাহলে এইটার যদি চুম্বক ফ্লাক্সের পরিমাণ দেখো, চিন্তা করি এই এস এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে π1 চুম্বক ফ্লাক্স রয়েছে। ঠিক আছে, এইটার যখন তড়িৎ প্রবাহ আমরা ছাড়লাম, এটা যখন 0 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার হইল, তাহলে এটা থেকে চুম্বক ফ্লাক্স তৈরি হবে না? এই চুম্বক ফ্লাক্স কি করবে? এই চুম্বক ফ্লাক্সের দিকে করা শুরু করবে। এটা চুম্বক ফ্লাক্স π1 কে প্রভাবিত করা শুরু করবে। প্রভাবিত করলে এটা টি সময় পরে এটা হয়ে যাবে π2। তাহলে এই চুম্বক ফ্লাক্স পরিবর্তন হইল না? এই চুম্বক ফ্লাক্সের পরিবর্তনে কি হবে? এবার এটা কি তৈরি হবে? স্যার এটা হইছে π1 আর এটা হইছে π2। না বেটা, এটাই π1। এইটাতেই π1 প্রাথমিক অবস্থায়। ও মানে সমান অবস্থায় প্রাথমিক, এটা ধরো এটা নির্দিষ্ট সময় π1 আছে। জি স্যার। এখন এই কোন বর্তনীতে? এই এস বর্তনীতে π1 একটা নির্দিষ্ট সময় আছে। স্যার এই বলা জিনিসটা কি? রোদ না মানে পেঁচানো? হ্যাঁ হ্যাঁ, রোদ। জি স্যার। রোদের মধ্যে কি সৃষ্টি হয়ে যাবে? না, রোদের মধ্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের কারণে সৃষ্টি হয়। স্যার রোদের মধ্যে দেখাইলাম আর কি। ও স্যার তাহলে রোদটা মানে এইদিকে। হ্যাঁ, এইটুকু বোঝো। রোদের চিন্তা বাদ দাও, এখানে রোদের কোনো কাজ নেই। রোদ তো বাধা দেয়। এইটার ধর চুম্বক ফ্লাক্সের প্রাথমিক অবস্থা হলো π1। জি স্যার, π1। তুমি এটা পরবর্তীতে কি করলে? এটাতে এটা সুইচ অন করলে এটাতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। জি স্যার। এটা চুম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে। এই চুম্বক ফ্লাক্স কি করবে? এই এস বর্তনী এটা কাছাকাছি, দুইটা কাছাকাছি হয়। জি স্যার। আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে না? আমরা এটা আগে পড়ে আসছি। আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হলে এইটার মানে Q1 টা Q2 হয়ে যাবে। Q1 না বেটা, π1 টা π2 হয়ে যাবে। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি E ইকুয়াল হয়ে যাবে কি? মাইনাস π2 মাইনাস π1 বাই টি। জি স্যার। তাহলে এটা থেকে একটু সিম্পলেস্ট ফর্ম লেখা যায় d পাই বাই dt। লেখা যায় না? উৎপন্ন হবে কি না? জি স্যার, উৎপন্ন হবে। তাহলে এই যে উৎপন্ন হইলো, এটা কেন উৎপন্ন হইলো? পাশাপাশি থাকার কারণে। এই পাশাপাশি থাকার এটাকে বলা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। পারস্পরিক আবেশ গুণাঙ্ক না, পারস্পরিক আবেশ। কারণ এই পারস্পরিক আবেশ কেন বলা হয়? কারণ এক বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়ার দরুন আরেক বর্তনীতে আবেশ তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। আবেশ তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় না? এই জন্য এটাকে কি বলা হয়? পারস্পরিক আবেশ। ঠিক আছে, তাহলে এই পারস্পরিক আবেশ, ধরো এই বর্তনীতে তড়িৎ প্রবাহ আই, এই আই হওয়ার জন্য পারস্পরিক আবেশ এম সৃষ্টি হইল। তাহলে আই যত বৃদ্ধি পাবে এম তত বৃদ্ধি পাবে না? জি স্যার। তাহলে এম সমানুপাতে কি লেখা যায়? আই। তাহলে এম, সরি কি বলতেছি, এম না, পাই। আমরা তো এখানে পাই ধরছি না, চুম্বক ফ্লাক্স। জি স্যার। পাই সমানুপাতে দেখো এখানে আই। জি স্যার। প্রভাব হওয়ার জন্য চুম্বক ফ্লাক্স কি তৈরি হইল? পাই পরিমাণ। সেম, এটা সেম। এর বর্তনীতে আই প্রবাহ হওয়ার জন্য চুম্বক ফ্লাক্স কি তৈরি হইল? পাই পরিমাণ। তাহলে পাই যত বৃদ্ধি পাবে আই তত বৃদ্ধি পাবে। ক্লিয়ার? মানে তাহলে পাই নির্ভর করে কার উপর? আয়ের উপর। মানে আই যত বাড়বে পাই তত বাড়বে। তাহলে এখানে পারস্পরিক আবেশ পাই, এখানে যদি আমরা সমান উঠাই দিই, এটা বসাই দেব এম। এমটা দিয়ে বোঝানো হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে দেখো তড়িৎচালক শক্তি চলে যায় মাইনাস ডি পাই বাই ডিটি মাইনাস ডি এম আই বাই ডিটি মাইনাস এম ডিআই বাই ডিটি। এটা হলো পারস্পরিক আবেশ না, পারস্পরিক আবেশের জন্য আবেশিত তড়িৎচালক শক্তির মান। দেখো এই সূত্র আর এই সূত্র সেম না? জি স্যার। এটা কি সক্রিয় আবেশ গুণাঙ্কটা জাস্ট এল দেওয়া, আর এখানে পারস্পরিক আবেশ গুণাঙ্ক এম দেওয়া। সূত্র দুটো কিন্তু সেম। জি স্যার। শুধু এটাতে এল, এটাতে এম। তোমাকে যদি পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে বলে সূত্র সেম, জাস্ট এখানে এম বসায় দেবা, এম এর মান বসায় দেবা। তোমাকে যদি সক্রিয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে বলে এখানে এল বসায় দেবা। ও বুঝছি। জি স্যার, বুঝছি। এসব বুঝছো? জি স্যার। মানে কোনটা দেখতো? এই যে এর নাম কি? পারস্পরিক আবেশ। ঠিক আছে, মাথায় ঢুকছে? আর পারস্পরিক আবেশের গুণাঙ্ক বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা একটু পড়বো ট্রান্সফরমার্স। জি স্যার।
পারস্পরিক আবেশের ব্যবহার। আচ্ছা, ট্রান্সফরমার্স। জি স্যার। ট্রান্সফরমার জিনিসটা কি? ধরো তোমার একটা তড়িৎ প্রবাহ আছে। জি স্যার। তড়িৎ প্রবাহটার মান হলো 10 এম্পিয়ার। জি স্যার। ঠিক আছে, 10 এম্পিয়ার কিন্তু অনেকটাই, তড়িৎ প্রবাহ কিন্তু অনেকটাই, অনেকটা না? জি স্যার। ভোল্ট আছে ধরো 2 ভোল্ট, 2 বিভব পার্থক্যে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ আছে, এটা প্রতিদিন দিয়ে চলাচল করতেছে। তুমি এটাকে এটা অধিক পরিমাণ অধিক বিভব পার্থক্যের অল্প তড়িৎ প্রবাহে পরিণত করতে চাও। জি স্যার। কি বলছি স্যার? মানে আমার কাছে 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ আছে। কত বিভব পার্থক্যের? স্যার 2 ভোল্ট। আচ্ছা, সংজ্ঞাটা আমরা একটু দেখি, পরবর্তীতে বোঝাচ্ছি। দেখো, যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে, দিক পরিবর্তী মানে জি স্যার চলতড়িৎ, যেটা আমরা ইউজ করি ইয়াতে এসি কারেন্ট, এটা দিক পরিবর্তী কারেন্ট। জি স্যার। ঠিক আছে, যে যন্ত্রের সাহায্যে এসি কারেন্টের উচ্চ বিভবকে নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে বলা হয় রূপান্তর বা ট্রান্সফর্মার। জি স্যার। তাহলে তোমার কাছে নিম্ন বিভব আছে, ধরো 2 ভোল্ট আছে, তুমি এটাকে 10 ভোল্ট করতে চাও। জি স্যার। ঠিক আছে, তাহলে তুমি কি ইউজ করবা? ট্রান্সফর্মার। জি স্যার। আর তোমার কাছে 10 ভোল্ট আছে, তুমি এটা 2 ভোল্ট বানাইতে চাও, কি ইউজ করবা? স্যার ট্রান্সফর্মার। ট্রান্সফরমার। তাহলে এই দুই ধরনের ট্রান্সফর্মার আছে, একটা হলো নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করে, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে পরিণত করে। তাহলে যে নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করে তাকে বলা স্টেপ আপ ট্রান্সফর্মার বা আরোহী ট্রান্সফর্মার। আরোহী না, 2 ভোল্ট থেকে তুমি 10 ভোল্টে এটাকে আরোহণ করলে না, এটাকে কি বলবো? আরোহী ট্রান্সফরমার। আর যেটা অবরোহণ মানে কি 10 ভোল্ট থেকে 2 ভোল্টে নেমে আসলাম, এটা হলো স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এটাকে বলবো অবরোহী ট্রান্সফর্মার। জি স্যার। তাহলে দুইটা ট্রান্সফর্মার বুঝছো? তাহলে আরোহী ট্রান্সফর্মার আমরা কাকে বলবো? মানে স্যার বড় থেকে ছোট যেটা। আরে বেটা, ছোট থেকে বড় যেটা। আরোহী মানে কি? নিচে থেকে উপরে ওঠা না? জি স্যার, আরোহী। তাহলে কম বিভব আছে, জি তুমি উচ্চ বিভবে যাইতে চাও, জি স্যার। তাহলে কোন ট্রান্সফর্মার ইউজ করবা? আরোহী ট্রান্সফর্মার। সোজা আলা, তুমি উচ্চ বিভবে আছো, নিম্ন বিভবে নামতে চাও, জি স্যার, তাহলে কোনটা ইউজ করবা? স্যার অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ঠিক আছে, তাহলে ট্রান্সফর্মার আমরা কিরকম? এরকম দেখে কাঁচা একটা লোহা থাকে, কাঁচা লোহার এরকম বলয় থাকে। জি স্যার। ঠিক আছে, এরকম 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 দেখতে, এরকম কাঁচা লোহার যেতে হয়। এখানে দেখো অনেকগুলো কাঁচা লোহার বলয় একসাথে করা। যন্ত্রের মধ্যে ঢুকলে কোনো একটা যন্ত্র, ধরো বরফ কি বলবো, আছে না, হিটার আছে না, হিটার। জি স্যার। এই যে পানি গরম করে যে কেটলি, ওইগুলোর ভিতরে এগুলো পাওয়া যায়। জি স্যার। তাহলে এরকম কাঁচা লোহার একটা বলয় থাকে, এই বলয়ের এদিকে এরকম তারের পেচ থাকে। জি স্যার। এরকম ধরো এই বলয়টার এরকম, ঠিক আছে, এটার সাইডের দিক দিয়ে আমি যদি তারের পেচ দিই, ওইটা হলো এরকম যে পেচ দিতেছে। জি স্যার। ঠিক আছে, এই সাইডটাকে আমরা বলবো ইপি সাইড বা পি সাইড। এই সাইডটাকে কি বলবো? পি সাইড। আর এটাকে বলবো এস সাইড। জি স্যার। ঠিক আছে, এস সাইডে কি থাকবে?
অধিক পরিমাণ প্যাচ থাকবে। জি স্যার। এস সাইডে কি থাকে? অধিক পরিমাণ প্যাচ থাকবে। অধিক। দেখো এদিকে অনেক বেশি প্যাচ না এদিকে জি তুলনায়? স্যার। তাহলে এদিকে তড়িৎ চলন শক্তি আমরা বলবো ইএস। জি স্যার। এটা তড়িৎ চলন শক্তি ইপি, এদিকে তড়িৎ চলন শক্তি ইএস। এই যখন এরকম দেখবা যে পি সাইডে প্যাচ কম, জি স্যার। এস সাইডে প্যাচ বেশি, তখন এটা বলবো স্টেপ আপ। ও জি স্যার। স্টেপ আপ জি স্যার। ট্রান্সফরমার। জি স্যার। চিনবা কিভাবে স্টেপ আপ? স্যার এই যে একদিক দিয়ে কম আর একদিক কোন দিক দিয়ে কম কোন দিক দিয়ে বেশি? স্যার বাম দিক দিয়ে কম। বাম দিক দিয়ে না, ওটা পি এর দিক দিয়ে কম, জি স্যার। এস এর দিক দিয়ে বেশি। এটা কি স্টেপ কি? জি স্যার। স্টেপ আপ ট্রান্সফরমার। আরেকটা নেই। জি স্যার। এটা হলো পি সাইড, এটা হলো এস সাইড। কোন দিক দিয়ে বেশি কোন দিক দিয়ে কম? স্যার পি দিক দিয়ে বেশি আর এস দিক দিয়ে কম। এটাকে বলবো স্টেপ ডাউন অবরোহী বা অবরোহী। জি স্যার। ঠিক আছে, তাহলে এই কুণ্ডলীর সংখ্যা দেখে আমরা ধারণা করতে পারি কোনটা স্টেপ আপ কোনটা স্টেপ ডাউন। তাহলে এইদিকে ধরি ইপি সেম, আর এদিকে ইএস। জি স্যার। ঠিক আছে, ধরি এইদিকের পাক সংখ্যা স্টেপ আপের এইটার পাক সংখ্যা হলো এনপি, এটা হলো এনএস। এনপি দিয়ে কি বোঝায়? স্যার নাম্বার পি দিকে পাক সংখ্যা কয়টা প্যাচ আছে, আর এই এনএস দিয়া এস এর দিকে পাক সংখ্যা বা কয়টা স্যার এস আছে। এস আছে। আর ইপি তো তড়িৎ চলন শক্তি, আর ইএসটা কি? এইদিকে তড়িৎ চলন শক্তি। ইপি দিয়ে এই সাইডে তড়িৎ চলন শক্তি, আর ইএস দিয়া এই সাইডে। পি ইজ নাম্বার অফ এর সংখ্যা। আর এটা হলো এনপিএনএস হলো পাক সংখ্যা। কি সংখ্যা? পাক সংখ্যা। পাক সংখ্যা। তাহলে সূত্র হবে এরকম, ইপি বাই ইএস ইকুয়াল হবে এনপি বাই এনএস। এটা হলো সূত্র এই দুইটার জন্য। ঠিক আছে, তাহলে আরোহী কিভাবে বুঝবো? স্যার এই যে পি এর দিকে কম আর এস এর দিকে বেশি। এস এর দিকে বেশি। তাহলে আরোহীর কাজ কি? স্যার আরোহীর কাজ, আরোহী ট্রান্সফরমার কি করে? স্যার মানে উপরে উঠতে সাহায্য করে। কি উপরে উঠতে সাহায্য করে? স্যার তড়িৎ প্রবাহ না স্যার, অল্প বিভবকে নিম্ন উচ্চ অধিক বিভব পরিণত করে। কোন ট্রান্সফরমার? স্যার এই যে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। আর স্টেপ ডাউনে কি করে? স্যার এই নিম্ন বিভব থেকে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নামতে সাহায্য করে। বিষয়টা বুঝছো? জি স্যার। তাহলে এই সূত্রের মাথা থাকবে স্যার এটা কোনটা সমীকরণ? দুইটারই মাইনাস। স্যার তাহলে এটা মাইনাস হইতো না? কোনটা মাইনাস হবে? মাইনাস কেন? স্যার মানে দুইটা সূত্র একই, কিন্তু নাম তো ভিন্ন। নাম থাকবে ভিন্ন, তোমার আকৃতিও তো ভিন্ন। তোমার এটা কি? তোমার বের করতে বলবে হয়তো পাক সংখ্যা। জি স্যার। অথবা বের করতে বলতে তড়িৎ চলন শক্তি। জি স্যার। তড়িৎ চলন শক্তি স্যার কোনটা? ইপি না ইএস কোনটা? ধরো এটার ক্ষেত্রে আমরা চিন্তা করি। ধরো এদিকের ইপি হইল কত? 10 ভোল্ট। চিন্তা করি। এনপি হইল 100, তাহলে 100টা ব্যাচ আছে। ঠিক আছে, এখানে এনএস ধরি 10, এনএস কি ধরলাম 10। তাহলে আমরা যদি ইএস বের করতে চাই, ইএসটা কিভাবে বের করবো? দেখো, ইপি বাই ইএস ইকুয়াল এনপি বাই এনএস। তাহলে এনপি কত? 100 বাই 10 সমান কি 10 হবে না? ইন্টু কি? ইন্টু ইপি। না তাহলে 10 আসছে এই দুটার মান। তাহলে ইপি বাই ইএস সমান কি 10 না? তাহলে ইএস সমান কত? স্যার 10। ইপি কত? 10 বাই 10। তাহলে ইপি কত আসছে? ইএস কত আসছে? 1। তাহলে ইএস এর মান কত? 1। তাহলে দেখো, এই যে দেখো 10 ভোল্ট থেকে কত ভোল্টে গেছে? স্যার 1 এ। তাহলে কি স্টেপ ডাউন হইলো? জি স্যার। তাহলে সমস্যা কোথায়? বুঝছি স্যার। এইটার ক্ষেত্রে সেম। এটা হচ্ছে তুমি ধরো ইপি ধরো একটা নির্দিষ্ট মান ধরো, এখানে ইপি এর কাজ কি? কম থেকে স্টেপ আপ এর কাজ কি? কম থেকে বেশিতে নেওয়া। তুমি ইপি যদি দেখো 2 ভোল্ট ধরো, ইপি ধরলাম 2 ভোল্ট, আমাদের ইএস নির্ণয় করতে হবে। ইপি এনপি এর পাক সংখ্যা ধরলাম 5টা, এনএস এর পাক সংখ্যা ধরলাম 20টা। তাহলে হিসাব করলে দেখবা ইএস বেশি আসছে। ঠিক আছে, এটাই হলো স্টেপ আপ এর কাজ।
হবে ঢুকছে? জি স্যার। আচ্ছা, আরেকটা বলা যায়, ধরো এদিকের তড়িৎ প্রবাহ ধরলাম আইপি, এদিকে তড়িৎ প্রবাহ আইএস, এদিকে তড়িৎ প্রবাহ সেম আইপি, এদিকে তড়িৎ প্রবাহ কি আইএস। তাহলে দুইটা সাইড না, এটা পি সাইড আর এটা এস সাইড। জি স্যার। ধরি দুই দিকের ক্ষমতা সমান। জি স্যার। এটা সবসময় মনে রাখবা, কুণ্ডলীর দুই প্রান্তে পি সাইড এবং এস সাইডের ক্ষমতা সবসময় কি থাকবে? সমান থাকবে। তাহলে যদি উভয় পাশের ক্ষমতা সমান হয়, তাহলে আমরা যদি চিন্তা করি ইপি ইন্টু আইপি সমান ইএস ইন্টু আইএস, ক্ষমতা সমান হইলো? জি স্যার। ক্ষমতা সমান হইলো। তাহলে আমরা এখান থেকে আসতে পারি ইপি বাই ইএস সমান কি? আইএস বাই আইপি। এটা দিয়ে আসলে বোঝায় কি? এটা দিয়ে বোঝায় কি? দেখো, ধরো তোমার কাছে 10 ভোল্ট, জি স্যার, 2 এম্পিয়ার প্রবাহ আছে। জি স্যার। তাহলে এটা ধরো মুখ্য কুণ্ডলী পি প্রান্তে 10 ভোল্ট। জি স্যার। 10 ভোল্ট মানে কি? ইপি সমান 10 ভোল্ট। জি স্যার। আর আইপি সমান আছে 2 এম্পিয়ার। জি স্যার। ঠিক আছে? তাহলে তোমাকে এখন বললো, তাহলে আমরা যদি গৌণ কুণ্ডলী বা এস প্রান্তে, ঠিক আছে, এস প্রান্তে আইএস 5 এম্পিয়ারের জন্য ইএস কত পাবো, এটা তোমার বের করতে বলে। তাহলে তুমি কীভাবে বের করবে? এই যে সেম কথা, দেখো ইপি বাই ইন্টু আইপি ইকুয়াল ইএস আইএস সমান কি হচ্ছে? দেখো 10 ইন্টু 2 সমান কি? 5। মানে স্যার এটা মানে কি কইতেছে বের করতাম? এই যে দেখো, আমি দেখাইতেছি দুই দিকে যে সমান থাকে জিনিসটা, 20 এখানে না সমান 5 আইএস। তাহলে আইএস সমান কি? 4 ভোল্ট। সরি, ইএস, এটা ইএস ইএস বের করতে বলছি না? জি স্যার। ইএস আমরা ইএস বের করছি কত? 4 ভোল্ট। ইএস সমান 4 ভোল্ট। জি স্যার। এখন দেখো উভয় পাশে চিন্তা করো, দেখো উভয় পাশে 10 ইন্টু 2 সমান কত? এই সাইডে ইপি আইপি। হ্যাঁ, ইপি ইন্টু আইপি সমান কত হয়? স্যার ইপি ইন্টু আইপি সমান 20 ভোল্ট। জি স্যার। 20। আর ইএস ইন্টু আইএস সমান কত হয়? 5। জি স্যার। কত হয় দেখো? স্যার 20 হয়। জি স্যার। উভয়ের মান কি 20 হইলো? জি স্যার। তাহলে এই যে এটার সরার কাহিনী কাজ করার মানে কি? দেখো, অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে পরিণত করতে পারে। বুঝতে বুঝছো? বিভবটা কি এখানে? স্যার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে পরিণত করা যায়, অথবা অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহ থেকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহ থেকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে পরিণত করা যায়। কার মাধ্যমে? ট্রান্সফরমার মাধ্যমে। এটাই এস, এটা আইএস আর ইএস সমান হবে 4 ভোল্ট। তাহলে দেখো বিভবটা যদি অধিক হয়, এটা তো এম্পিয়ার। হ্যাঁ, বিভবটা যদি অল্প হয়, জি স্যার, তড়িৎ প্রবাহটা হবে অধিক। বিভবটা যদি অধিক হয়, তড়িৎ প্রবাহটা হবে অল্প। জি স্যার। এটা বুঝছো? এইটাই হলো ট্রান্সফরমারের কাজ। ট্রান্সফরমার কি করে? অধিক তড়িৎ প্রবাহের অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহ পরিণত করতে পারে, অথবা উল্টা অধিক তড়িৎ প্রবাহের অল্প বিভবকে অল্প তড়িৎ প্রবাহের অধিক বিভব পরিণত করতে পারে। এটা কার কাজ? ট্রান্সফরমার। মানে স্যার এটা করে লাভ কি হয়? লাভ কি হয়? ধরো তোমার কাছে এই যে এইটার কথা চিন্তা কর, তোমার এটা কি চার্জার, এখানে কত ভোল্ট আছে? এই যে বাসাবাড়ি কারেন্টে স্যার কত ভোল্ট হবে? 220 ভোল্টের কারেন্ট চলে। তোমার এই ফোন কি 220 ভোল্ট ধরতে পারবে? আচ্ছা, ধরতে পারবে। তাহলে ওই যে এত পরিমাণ কারেন্টকে তোমার ফোনের জন্য সুইটেবল করে কে? চার্জারের ভিতরে ট্রান্সফরমার আছে। বুঝতে পারছো? এখন তুমি যদি একটা নর্মাল তার বাড়িতে একটা নর্মাল তার কিনে না, নর্মাল তারের মাথায় এই চার্জারের এই পিনটা লাগাইলা, কারেন্টের কাছে ফোন সংযুক্ত করলো, ফোন থাকবে? ব্রাস্ট হয়ে যাবে। কেন? কারণ এখানে ট্রান্সফরমার সংযুক্ত নেই। এটা অধিক বিভব না? 220 ভোল্ট কি অধিক বিভব না?
এই অধিক বিভবকে অল্প বিভব তৈরি করে ট্রান্সফর্মার, জি স্যার, যারা তোমার ফোনের জন্য দরকার। এই বিভবে পরিণত করে তোমার ফোনে কারেন্টের সরবরাহ করে। জি স্যার, বুঝতে বুঝছো? এটা হলো কাজ। বুঝছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আইসা আমরা যে ঈদের পরবর্তীতে বাকিটুকু করে আমরা শেষ করে দিই, ঠিক আছে? আর বেশি নাই, অল্পই আছে। স্যার এখন মানে টাকাটা স্যার আজকে আসছি না স্যার আমি তো মনে করছি কালকে আসবেন। এখন স্যার একদিন স্যার আপনার একটু কষ্ট করতে হবে স্যার, কালকে স্যার আসতে হবে। কালকে তো আসা যাবে না, কালকে স্যার আমি যাই মানে কই যেতাম মানে একটা লোকেশন দেন, মানে আপনি থাকবেন ওই জায়গার মধ্যে, বেতনটা কালকে স্যার দিয়ে দিই, টাইম দেন একটু। তুমি আমার বিকাশে পাঠাইতে পারবো না আজকে? স্যার বিকাশে পাঠাইলে তো মানে এক্সট্রা চার্জ পাঠাতে হবে না? চার্জ লাগবে না, চার্জ নিয়ে পাঠাই দিই। এত টাকা স্যার মানে বিকাশে পাঠানো তো একটা রিস্ক। রিস্ক কেন স্যার? এমনি আচ্ছা স্যার, তাহলে বিকাশে স্যার আপনার সমস্যা না হলে বিকাশে পাঠাবেন। বিকাশে পাঠাই দিও। এটা আচ্ছা। আমি তো ধরো খুব সম্ভবত আজকে রাত্রে আমার ক্লাস শেষ, আমি আজকেই হয়তো চলে যাবো, কালকে সকালে চলে যাবো, বুঝছো? কারণ এই এমনি আসলে থাকা কষ্ট, আজকে রাত্রে চলে যাবে হয়তো, বুঝছো? এখন এমনি থাকা কষ্ট আমার, এমনি ধরো কোনো ইয়া নেই, খাবার দাবার কোনো ব্যবস্থা নেই, বাইরে গিয়ে কষ্ট করে করা লাগে।